দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। স্বাগত জানাচ্ছি এনটিভির বিশেষ আয়োজন জিয়া ও জাতীয় জাগরণ অনুষ্ঠানে। 1936 সালের বগুড়ার বাগবাড়িতে জন্ম নেওয়া এক ক্ষণজন্মা পুরুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, সর্বোপরি বাংলাদেশের অভ্যুদয়ে এক সাহসী সফল বীর সেনানী এই জিয়া। সিপাহী জনতার বিপ্লব, সফল রাষ্ট্রনায়ক, বহুদলীয় গণতন্ত্র, জাতীয়তাবাদী দর্শন, মুক্তবাজার অর্থনীতি সবগুলো ক্ষেত্রেই শহীদ জিয়া ছিলেন এক সফল মানুষ। তাই তাকে বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার। আজ তাঁর 44তম শাহাদাত বার্ষিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি রইল গভীর শ্রদ্ধা। শুরু করছি অনুষ্ঠান। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপর আলোচনা এবং আগেই বলছিলাম বাগবাড়িতে জন্ম নেওয়া এক মানুষ বাংলাদেশের দৃশ্যপটে চলে এসেছেন। সেনা ছাউনি থেকে যিনি এসেছেন এবং বাংলাদেশের মানুষের হৃদয়কে জয় করেছেন। সেই 71 সালের সময়ে তার যে ভূমিকা, সেই বিষয়ে আমরা আপনার বক্তব্য শুনে আসছি একজন শিক্ষাবিদ ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরীর বক্তব্য, তারপরে আপনার কাছে আসছি। জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। 1971-এর 25শে মার্চের আগে জিয়াউর রহমানের নামের সাথে এই দেশের মানুষের পরিচয় ছিল না। 25শে মার্চের কালো রাত্রিতে পাক সেনাবাহিনী যে গণহত্যা পরিচালনা করে, তারপরে জিয়াউর রহমান 26শে মার্চ 27শে মার্চ কালুরঘাট বেতারখণ্ড থেকে ঘোষণা করেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। তখনকার অবস্থা ছিল যে মার্চ মাসে তো অসহযোগ আন্দোলন চলছিল, তারপরে মুজিবিয়া আলোচনা ব্যর্থ হয়, সমগ্র জাতি তখন দিশাহারা, কি করবে জানে না। ঠিক এই সময় মুক্তিযুদ্ধের ঘোষণা আসে। জাতির সারা জাতি একটা দিক নির্দেশনা পায়, তারা বুঝতে পারে কি করতে হবে। তার আগে মানুষের মধ্যে সংশয় ছিল, দ্বিধা ছিল, দ্বন্দ্ব ছিল, কি হবে কি হবে না। শেখ মুজিব কারাবরণ করে, তারপরে তখন একটা অনিশ্চয়তা। ঠিক এই সময় জিয়া তার এই জাতির ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দেন। স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত হয়ে এই দেশের শ্রমিক, কৃষক, ছাত্র জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দেখছিলেন জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন, দেখছিলেন শিক্ষাবিদ আনোয়ারুল্লাহ চৌধুরীর বক্তব্য। রাজনৈতিক প্রেক্ষাপটে জিয়াউর রহমানকে কেন আসলে এগিয়ে আসতে হলো? তখন তো অনেক রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন, সেখানে জিয়াউর রহমান কিভাবে আসলেন? ধন্যবাদ আপনাকে। তার আগে আপনাকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে শুধু রাজনীতি কেন, আপনি যদি আমাদের মুক্তিযুদ্ধের সময়টার কথা যদি বিবেচনা করেন, তাহলে সেখানে তাকে কেন এগিয়ে আসতে হলো? সেটাই বলছি। অ্যাট দ্যাট টাইম আপনার মানে ফরমার পাকিস্তান পিরিয়ডে আই থিঙ্ক, আমি জানি সেটা হচ্ছে যে আপনার জিয়াউর রহমান তখন মেজর র্যাঙ্কে ছিলেন, তার উপরের অনেক কর্মকর্তা ছিলেন, লেফটেন্যান্ট কর্নেলও ছিলেন, কর্নেল ছিলেন, কর্নেল এম আর চৌধুরীর কথা যদি ধরি, বা আপনার খাজা ওয়াসিউদ্দিনের কথা যদি ধরি, তাই না, অনেকেই তো ছিলেন, অনেকেই ছিলেন। তো আমি যে কথাটি সবসময় বলতাম, সময় আসলে ক্ষণজন্মা, প্রসন্ন চৌধুরী একটা কথা বলছি, উনি খুব ক্ষণজন্মা পুরুষ, এটা আমরা অভিধা হিসেবে আমরা কথাগুলো বলে থাকি, কিন্তু ক্ষণজন্মা পুরুষ হওয়ার আগে প্রথম শর্ত হচ্ছে সময়টাকে কাজে লাগানো, সময়টাকে উপলব্ধি করা, সঠিক সময়ে, এবং সময়টাকে রেসপন্স করা। সময়টাকে সময় তো দাবি করে কিছু, সময়ের দাবি বলে আমরা কিছু কথা বলি না, সময়ের দাবি, সে সময়ের দাবি পূরণ করে এটা কি? যারা পূরণ করেন তারাই ক্ষণজন্মা পুরুষ হন, যারা সময়ের দাবি পূরণ করেন তারা ইতিহাসে নমস্য হন, মহান, অবিনশ্বর হন, তাই না? তো আজকে যদি আপনি জিয়াউর রহমানের কথা যদি চিন্তা করেন যে 71 সালে মুক্তিযুদ্ধ, 26শে মার্চ, তাই না, তো 7ই মার্চে শেখ মুজিবুর রহমান একটা ভাষণ দিয়ে গেলেন, তারপরে উনি ভুট্টোর সাথে উনি সংলাপ করলেন, এখানের সাথে সংলাপ করলেন,
তো তারপরে সাংবাদিকরা, আপনি দেখেন পুরনো আর্কাইভে আছে, যখন সাংবাদিকরা যখন আপনার পূর্বানীতে যখন আলোচনা চলছিল, পূর্বানী হোটেলের দিনের টাইম, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করলেন ইয়াইয়া ভুট্টোদের সাথে যখন কথা হচ্ছিল 25শে মার্চের আগ দিয়ে, শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞেস করলেন যে আলোচনার কি অগ্রগতি, কোনো অগ্রগতি আছে? তখন উনি খুব কনফিডেন্সের সাথে বললেন যে আলোচনা যদি না এগিয়ে যায়, যদি কোনো পজিটিভনেস না থাকে, তাহলে আমি আলোচনা চালিয়ে যাব কেন? তার মানে তখনও মানুষ জানছিল যে পৃথিবীতে আলোচনার মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়, নেগোসিয়েশন হবে না কেন? যেমন আপনার ইন্ডিয়া পাকিস্তান হয়েছে না, মানে ইন্ডিয়া আলোচনার পাকিস্তান মাধ্যমে, সৃষ্টি হয়েছে তো, জি। ব্রিটিশ রুল থেকে বেরিয়ে এসছে না। আপনি যদি ইন্দোনেশিয়ার থেকে আপনি আপনার যে নতুন রাষ্ট্রটা আসলো, ওদের কথা যদি জিজ্ঞেস করেন, অনেকেই হয়। আলোচনার মাধ্যমে কিন্তু হয়েছে। তার আগে কিন্তু আবার একটা যুদ্ধ থাকে, একটা পর্যায়ে যুদ্ধ থাকে, সংগ্রাম থাকে, তারপরে একটা পর্যায়ে আলোচনার মধ্যে শেষ হয়। তো বাংলাদেশে ইনফ্যাক্ট আপনার আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ সৃষ্টি হবে, মানে পাকিস্তানিদের সাথে আলোচনার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টি হবে, এটা কোনো সমরবিদ, কোনো রাজনীতি মনস্ক কোনো মানুষের চিন্তাই থাকা উচিত ছিল না। কিন্তু শেখ মুজিবুর রহমান কনসিডার করতেন যে আলোচনার মধ্য দিয়ে বোধহয় একটা কিছু শেষ হবে। শেষ হয়নি। ফাইনালি 25শে মার্চের কালো রাত্রে পাক হানাদার বাহিনীর আপনি যেটা মানে অতর্কিত আক্রমণটা দেখলেন, বর্বরচিত আক্রমণ, এক্স্যাক্টলি। এবং তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের লোকের এখন যেমন সব পালিয়ে গেল, যেমন দেখলেন না 5ই আগস্টের পরে সব একেবারেই মানে কি বলে দেশ ছাড়া ছাড়া, তা আওয়ামী লীগের লোকের সব হাওয়া হয়ে গেলেন। অ্যাট দ্যাট টাইম মানুষ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন 25শে মার্চে, দিশেহারা বলা যায়। এক্স্যাক্টলি, যে কি করবেন, মানে কেউ কি আছে? হঠাৎ করে একটা কণ্ঠ, দরাজ কণ্ঠে বললেন, আই মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, রিভোল্ট। এবং ফাইনালি উনার সৈনিকদের উদ্দেশ্যে বলেন, উই রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করলাম। সৈনিকরা যখন বিদ্রোহ ঘোষণা করে, এটার যদি পজিটিভ পরিণতি না থাকে, তাহলে তার কিন্তু কোর্ট মার্শাল হয়, তার মৃত্যুদণ্ড হয়, ফাঁসি হয়। আর মানে যিনি জিতেন তিনি তো হিরোই হন। এগুলো তো তিনি নিজে জানেন। এবং জিয়াউর রহমান হিরো হয়েছেন কারণ তিনি সেই যুদ্ধটাকে জয় করেছেন, তিনি এবং তার সহকর্মীরা। তো সুতরাং এই যে সময়কে রেসপন্স করা, সময়ের দাবি পূরণ করা, এই ঐতিহাসিক কাজটি তিনি করেছেন। একইভাবে আপনি আবার রাজনৈতিক দলের কথা আপনি জিজ্ঞেস করলেন। আমরা আলোচনা করছিলাম 1971 সালে তার ভূমিকার বিষয়ে। পরবর্তীতে 1975 সালেও আবার বাংলাদেশের দৃশ্যপটে জিয়া এসে হাজির হন। সেই বিষয়ে আমরা একটু বক্তব্য শুনবো ডক্টর প্রফেসর আনোয়ারুল্লাহ চৌধুরীর। জাতির প্রতিটি সংকট মুহূর্তে তিনি আবির্ভূত হন ত্রাণকর্তা হিসাবে। 1975-এর 3 নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে একটি কু হয়, একটা অভ্যুত্থান হয়, এবং সেটাতে তখন জিয়াউর রহমানকে কারাবন্দী করা হয় এবং সেনাবাহিনীর মধ্যে প্রচণ্ড শৃঙ্খলা ভঙ্গ হয়ে যায়। কিন্তু এই সৈনিকেরাই 7ই নভেম্বর বিদ্রোহ করে ওনাকে মুক্ত করে এবং এই সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আবার দৃশ্যপটে অবতীর্ণ হন এবং তারপরে এই পদ বেয়ে তিনি পরে রাষ্ট্রপতির হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ডক্টর আসাদুজ্জামান রিপন শুনছিলেন, যদি আপনি একটু যোগ করেন যে 75-এর পরে আবারও জিয়াউর রহমানকেই দৃশ্যপটে আসতে হলো এবং এর পরে তার হাত ধরে বাংলাদেশের যে উন্নয়ন এবং আধুনিক বাংলাদেশ যে বলা হয় সেই বাংলাদেশ, এবং তিনি একটি দর্শন দিলেন, জাতীয়তাবাদী দর্শন। যদি ধন্যবাদ আপনাকে। এখানে আমি আবারও বলবো সময়ের দাবি। 1975 সালে 15 আগস্টে যখন শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার পরিজন একটা মর্মন্তদ হত্যাকাণ্ডের শিকার হলেন, এবং এটাকে অনেক সময় বলা হয় যেটা সামরিক অভ্যুত্থান। ইনফ্যাক্ট আমি এটাকে সামরিক অভ্যুত্থান হিসেবে বিবেচনা করি না। আমি মনে করি এটা হচ্ছে মানে আওয়ামী লীগের অভ্যন্তরে বাকশাল ভার্সেস আওয়ামী লীগের মধ্যে একটা ক্ষমতার লড়াই ছিল। শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে যখন একদলীয় শাসন ব্যবস্থা যখন প্রতিষ্ঠা করেন, নাম দেন বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, কোনো পত্র পত্রিকা থাকবে না, মানে সোজা কথা কমিউনিস্ট কান্ট্রিতেই যেমন একটা মানে একটা কর্তৃত্ববাদী শাসন, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা যেভাবে থাকে, শেখ মুজিবুর রহমান সেটি ইন্ট্রোডিউস করলেন। বাট তার দলের মধ্যে অসংখ্য যারা দক্ষিণপন্থী মানুষ ছিলেন, খন্দকার মোস্তাক থেকে শুরু করে অলমোস্ট সবাই, তারা এই কনসেপ্টে বিশ্বাস করতেন না বলেই তারা কিন্তু 75 সালে 15 আগস্টে একটা সরকার গঠন
করা হলো, দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট। ভেরি ইন্টারেস্টিং। শেখ মুজিবুর রহমান কিছু সেনা অফিসারদের হাতে তিনি নিহত হয়েছেন বটে, কিন্তু সরকারটি গঠন করলো পলিটিক্যাল গভর্নমেন্ট। খন্দকার মোস্তাক আহমেদ থেকে শুরু করে আওয়ামী লীগের A to Z, এর মধ্যে অন্য দলের কোনো লোক ছিল না, কোনো সেনাবাহিনীর লোক, রিটায়ার্ড আর্মি অফিসার বলেন, পুলিশ অফিসার বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, নান, সবাই আওয়ামী লীগ, সব আওয়ামী লীগের লোকেরা। তো ফলে এটাকে আমি যেটা বলতে চাই, এটা একটা আপনার পলিটিক্যাল কু ছিল শেখ মুজিবুর রহমানের এগেনস্টে। একটা তথাকথিত বামপন্থার বিরুদ্ধে এক ধরনের দক্ষিণ পন্থার বিজয় বা দক্ষিণ পন্থার আপনার মানে উত্থান বলা যেতে পারে। তো তখন স্বাভাবিকভাবে আর্মির মধ্যে আপনার মানে মুক্তিযুদ্ধোত্তর যে মানে বাংলাদেশ সেনাবাহিনী, সেখানে অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, অনেকেরই শৌর্য বা মানে পরিচয়ের খ্যাতির দিক থেকে কেউ কোনো অংশ কম না। একটা অস্থিরতা চলছিল মানে সেনাবাহিনীর মধ্যে, এবং তারই পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, উত্তেজনা বিশৃঙ্খলা ছিল। তারই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর কারোর মধ্যে এক ধরনের কাইন্ড অফ আপনার অ্যাম্বিশন ডেভেলপ করে বসে, এবং তারা তখন ক্ষমতাটাকে দখল করে নিতে চান। আমি ইনফ্যাক্ট আমি বলতে চাচ্ছি ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের কথা। ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ জিয়াউর রহমানকে বন্দি করে নিজেকে মেজর জেনারেল পদের নিজে পদোন্নতি দিয়ে তিনি ক্ষমতা দখল করলেন। এবং ভেরি ইন্টারেস্টিং, উনি যখন মানে 3 নভেম্বরে যখন তিনি করলেন মানে ক্ষমতাটা টেক ওভার করলেন, মানে ক্ষমতা দখল করলেন, অ্যাট দ্যাট টাইম কিন্তু যদি খালেদ মোশাররফ ইচ্ছা করতেন যে জেলখানা থেকে তৎকালীন বন্দী উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল, প্রধানমন্ত্রী মনসুর আলী অথবা সাবেক প্রধান তাজউদ্দিন, এদের সবাইকে কিন্তু রিলিজ করে দিতে পারতেন। বাট তারা নিজেরা তা করেনি, না করে তারা হাইকোর্টে গেলেন, মানে সুপ্রিম কোর্টে গেলেন। সেখানকার প্রধান বিচারপতিকে তারা আমন্ত্রণ জানালেন যে রাষ্ট্রপতির মানে পদ অলঙ্কৃত করার জন্য, আর নিজে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হলেন। এই যে সামরিক শাসনের সূচনাটা, ইনফ্যাক্ট ইট ওয়াজ ইনিশিয়েটেড অন 3 নভেম্বর 1975, অ্যান্ড কি বলে লঞ্চ বলেন বা এটাকে মানে একেবারে একটা শেপ বাই ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এরপর সৈনিকরা বিষয়টাকে পছন্দ করেননি। পছন্দ না করার কারণে 7 নভেম্বরে সৈনিকেরা, যেটাকে 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান বলে, এটা কোনো জেনারেল অভ্যুত্থান, মিলিত বিপ্লব বলা হয় যে সিপাহী জনতার অভ্যুত্থান, জনগণ এবং সাধারণ মানুষ এবং সৈনিকরা তারা বুঝলেন যে বাংলাদেশ একটা আধিপত্যবাদের খপ্পরের দিকে পড়ে গেল। বাংলাদেশ আধিপত্যবাদের মানে কি বলে ফাঁদে পড়ে যে বাংলাদেশ সভরেইনটি, ইন্ডিপেন্ডেন্স মানে শঙ্কার মধ্যে পড়ে গেল। তখন কিন্তু সৈনিকরা আবার রিভোল্ট করলেন। তারা আবার কি করলেন, তারা জিয়াউর রহমানকে মুক্ত করলেন, এবং যারা খলনায়ক যারা ছিলেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করলেন। 7 নভেম্বর জিয়াউর রহমান মুক্ত হলেন। মুক্ত হওয়ার পরে তখন তাদের রেসপন্সিবিলিটি ছিল যে আপনার একটা ন্যাশনাল ইউনিটি ডেভেলপ করা। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যদি অস্থিরতা চলতেই থাকতো, মানে আমার জানা মতে তৎকালীন পত্রপত্রের রিপোর্টে যেটা দেখা গেছে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবদ্দশায় মোর দেন 18 টাইমস কু হয়েছিল, মানে তাকে ক্ষমতা থেকে ডিসলস করার জন্য। মানে একটা অস্থিরতা যেটা 3 নভেম্বর এটা চলছিল। এই জায়গা থেকে বাংলাদেশটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসা একটা বড় মাপের চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটা জিয়াউর রহমান গ্রহণ করেছেন। এর পরবর্তী যে চ্যালেঞ্জটা ছিল, আমি যেটা বলতে চাই খুব দ্রুত আমি বলবো, সেটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উত্তরাধিকারী সূত্রে তিনি বাংলাদেশে একটা একদলীয় রাজনৈতিক ব্যবস্থা পেয়েছেন, অর্থাৎ বাকশাল। আর অন্যান্য সকল রাজনৈতিক দল তো রাষ্ট্রীয় প্রোক্লামেশনে বলেন, সরকারি মানে আইন জারি করার মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমান সবাইকে তো নিষিদ্ধ করে দিয়েছিলেন। সুতরাং প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই অবস্থা থেকে মানে একটা রাজনৈতিক শূন্যতা, চতুর্দিকে কিন্তু একটা সংকট, এই জায়গা থেকে তিনি সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশ আসলে ওই সমাজতান্ত্রিক বলেন বা কমিউনিস্ট প্যাটার্নের পলিটিক্স, সমাজতান্ত্রিক প্রতিষ্ঠা হওয়ার যে ছিল সেটা থেকে তিনি ফিরে এসেছেন। মুজিবুর রহমান তো সমাজতন্ত্রের লাইনের লোকও নন। সমাজতন্ত্র তো তিনি বুঝতেন না, সমাজতন্ত্র তিনি পড়াশোনাও করেননি ওই লাইনে। তিনি সারা জীবনই ছিলেন দক্ষিণ পন্থার লোক। হঠাৎ করে ওনার উপর কেউ চাপিয়ে দিল মানে আপনার সমাজতন্ত্র। যাই হোক, তো এইখান থেকে আপনার জিয়াউর রহমান চিন্তা করলেন যে বাংলাদেশটা একটা মাল্টি পার্টি সিস্টেমের মধ্যে নিয়ে যেতে হবে, একটা মুক্তবাজার অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে। বাংলাদেশের আজকে যে প্রগতি দেখেন, উন্নতি দেখেন, আজকে যে জিডিপি দেখেন, কর্মসংস্থান দেখেন, ফ্লারিশমেন্ট অফ দ্য প্রাইভেট সেক্টর দেখেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয় দেখেন, এই যে অনেকগুলো আমরা যা দেখছি, তাই না, এত সংবাদপত্র দেখেন, মানে রঙিন সংবাদপত্র দেখেন, এত টিভি চ্যানেল দেখেন, আসলে কাউকে না কাউকে বীজটা লাগাতে হয়।
অঙ্কুরোদ্গম হয়, জার্মিনেশন হয়, তারপরে সেই গাছটা বড় হতে থাকে, অনেক পরে যে ডালপালা মেলে ফল দেয়। তো আজকে বাংলাদেশের গণতন্ত্র বলেন, অর্থনীতি বলেন, হোয়াট এভার যা দেখছেন, এটার ভিত্তিটাই কিন্তু জিয়াউর রহমানের কনসেপ্ট, জিয়াউর রহমানের আইডিওলজি, জিয়াউর রহমানের বিশ্বাস। সবচেয়ে রাজনীতিতে আমি সবচেয়ে বড় কন্ট্রিবিউশন আমি ওনার দিতে চাই, ওনার কাছে মানে স্বীকার করতে চাই, সবাই স্বীকার করবেন, সেটা হচ্ছে যে বাংলাদেশে তার সবচেয়ে অমর সৃষ্টি, সবচেয়ে অমর সৃষ্টি, সবকিছু রাষ্ট্র বলেন, গণতন্ত্র বলেন, অর্থনীতি বলেন, সবকিছু তিনি একটা শেপ দিয়ে গিয়েছেন, আর যেটা বলে পথরেখা, একটা নকশা দিয়েছেন, অভিমুখ দিয়েছিলেন যে কোন দিকে বাংলাদেশ এগুবে, বাংলাদেশটা কোন দিকে যাবে। তারেক রহমান যে স্লোগান দিচ্ছেন সবার আগে বাংলাদেশ, এই স্লোগানটা একটু অন্যভাবেই তো প্রেসিডেন্ট জিয়াউর রহমান দিয়েছেন, যে আমার জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, জি, তাই না? যেটা তারেক রহমান আবার নতুন প্রেক্ষিতে, নতুন বাস্তবতায় তিনি বললেন যে সবার আগে বাংলাদেশ। এটা কিন্তু ইনিশিয়েটেড হয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমল থেকে। আমি বলবো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবচেয়ে বিগেস্ট কন্ট্রিবিউশন ইন বাংলাদেশ পলিটিক্স, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নামে একটা দল তৈরি করা, যেই দলটাকে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে মানে সদা মানুষকে জাগ্রত রাখার জন্য যে দলটি তিনি সৃষ্টি করেছেন। আপনি দেখবেন যে তার শাহাদত বরণের পরে হোসেন মোহাম্মদ এরশাদ যখন এই দেশের শাসন ক্ষমতা দখল করলেন, তিনি দলটাকে ভাঙার চেষ্টা করেছেন, নানাবিধভাবে বিএনপিকে ক্র্যাশ করার চেষ্টা, জাতীয়তাবাদী দর্শনটাকে একেবারে আসলে দলটাকে ক্র্যাশ করার চেষ্টা করেছে, জিয়াউর রহমানকে হিউমিলেট করার চেষ্টা করেছে, জিয়াউর রহমানকে অবমূল্যায়ন করার চেষ্টা করেছে, হোয়াট নট। এবং এত বছর পরে 1978-এ বিএনপি সৃষ্টি হলো, আজকে কত বছর? আজকে কত বছর? 2026, তাই না? প্রায় 45। এই যে এত বছর একটা দল, সেই দলটি 46 বছরের দল, এত বড় একটা দল এখন পর্যন্ত ইনট্যাক্ট আছে, তাই না? জিয়াউর রহমানের পরে ম্যাডামের নেতৃত্বে, তারপরে আপনার মানে ম্যাডাম কারাগারে গেলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে নির্বাসিত হলেন, তারপরে আবার হাসিনা 16 বছর কি স্টিম রোলারটা না চালাচ্ছে এই দলের, দলটা ভাঙতে পেরেছে না, বরং দলটা আরো সলিডিফাই হয়েছে। হোয়াই? মজবুত হয়েছে। হোয়াই? একটা তো ভিত্তি তো থাকতে হবে, একটা দর্শন তো থাকতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদ। বাংলাদেশের জাতীয়তাবাদকে আরো অন্য দল ক্যারি করে না, এই কনসেপ্টটা ক্যারি করে না। আমার জানা মতে লট অফ পলিটিক্যাল পার্টিস দে আর ক্যারিং দিস আপনার কি বলে ফিলসফি, কিন্তু তারা কি বিএনপি হতে পেরেছে? কেন বিএনপি হতে পারে না? কারণ বিএনপির স্রষ্টা একজন জিয়াউর রহমান, যিনি এত সমালোচনা, জিয়াউর রহমানের বিরুদ্ধে কত সমালোচনা, কত নোংরা সমালোচনা করেছে, কিন্তু আমরা শুনেছি একটা লোক কি বলতে পেরেছে, হাসিনা কি বলতে পেরেছে, জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরে জিয়াউর রহমান মানে 5,000 টাকা রেখে গেছেন আরেক জায়গায়, বলতে পারেননি। এখন তো আপনার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে যদি কেউ চাকরি থেকে বিদায় নেন, তারও দেখবেন যে সম্পদের শেষ নাই। এই যে অনেস্টি, এই যে ইন্টিগ্রিটি, লাভ ফর কান্ট্রি, লাভ ফর পিপল, এই যে প্যাট্রিয়টিজম, সেটা ধরে রেখেছে। আমরা একেবারে বিএনপি সেটাকে ক্যারি করে সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের নেতা তারেক রহমান সেটা ক্যারি করছেন। সুতরাং এই দলের শেষ করতে হবে, এই দল টিকে থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর আসাদুজ্জামান রিমান আপনাকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।